মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি, তবে সরকার খরচ কমানোর চেষ্টা করছে বলে দাবি ডিএমটিসিএল কর্তৃপক্ষের। সংস্থাটির এমডি জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান যে প্রস্তাব করেছে তা প্রকৃত ব্যয়ের চেয়ে 250% পর্যন্ত বেশি। ব্যয় কমাতে ঠিকাদারের সাথে দর কষাকষি চলছে। বড় প্রকল্পের খরচ নিয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ বিশেষজ্ঞদের। চালুর পর রাজধানীবাসীর কাছে খুব জনপ্রিয় হয় মেট্রো রেল। বর্তমানে চালু রয়েছে প্রকল্পটির এমআরটি লাইন ৬ রুট। ২০২৭ সালের শুরুতে কমলাপুর অংশ চালু হবে। অন্য রুটের কাজও চলছে, তবে যাচাই করা হচ্ছে সামগ্রিক প্রকল্পের খরচ। সরকার মেট্রো রেল প্রকল্প বাতিল করতে যাচ্ছে বলে সম্প্রতি গুজব রটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এমআরটি লাইন ১ ও লাইন ৫-এর উত্তর অংশে অতিরিক্ত খরচ ধরা হয়েছে, তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন চলছে। দরপত্র প্রক্রিয়ায় আসছে প্রতিযোগিতা, যা এতদিন ছিল না। মেট্রো রেলের কোনো প্রজেক্ট বাতিল হয় নাই, শুধু দুইটা প্যাকেজ আমরা ওভার প্রাইস হওয়ার জন্য আমরা কনকারেন্স চাইছি যে আমরা রিটেন্ডার করতে পারি, যাতে অতিরিক্ত হওয়াতে ব্যয় কমানোর জন্য ওনারা জাইকার কাছে পারমিশন চাইছে যাতে আমরা রিটেন্ডার করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, যৌক্তিক কারণ না থাকলেও বিশ্বে ব্যয়বহুল মেট্রো নির্মাণে বাংলাদেশ অন্যতম। এতদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি ছিল না। ভবিষ্যতে প্রকল্পের খরচ ও মান নিয়ে আরও সতর্কতার পরামর্শ তাদের। এটার দায় কিন্তু এই সরকারের না, আগের সরকারের এলোমেলো উন্নয়নের দর্শনটায় যেখানেই ধরবেন সেখানেই কিন্তু স্বার্থ গোষ্ঠীর যথেষ্ট পরিমাণ এখানে হানি থাকে। এই হানিটা নিজেরাই কিন্তু দিয়েছে এবং অ্যাপ্রুভাল অথরিটিও কিন্তু তারা হয়েছে। এই সরকার এটা একটু দেখে শুনে দিচ্ছে। মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে 4.5 লাখের বেশি যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাদে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় আজ থেকে 14 দিন নিম্ন আয়ের মানুষের জন্য খোলা টাকে পণ্য বিক্রি করছে টিসিবি। ফলে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ জনগণও কম দামে পণ্য কিনতে পারছে। টিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত দামে সয়াবিন তেল লিটার প্রতি 115 টাকা, চিনি 80 টাকা এবং মসুর ডাল 70 টাকা কেজি দরে বিক্রি করা হবে। জানানো হয়, প্রতিদিন 61টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এতে প্রতিটি ট্রাক থেকে প্রায় 500 জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। বিদায়ী সপ্তাহের শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে সপ্তাহ জুড়ে দেশের শেয়ার বাজারে টানা দরপতন হয়েছে। এতে ডিএসসির বাজার মূলধন প্রায় 17,000 কোটি টাকার বেশি কমে গেছে। সেই সঙ্গে মূল্যসূচকেরও বড় পতন হয়েছে, পাশাপাশি লেনদেন কমেছে প্রায় 27%। বিদায়ী সপ্তাহে 4 কার্যদিবসে কমেছে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক। এর মধ্যে বৃহস্পতিবার শেষ দিন 6 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হয়। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক 265.25 পয়েন্ট কমেও অবস্থান করছে 4,702 পয়েন্টে। কমেছে অন্য দুটো সূচকও। এ সময় কমেছে লেনদেনের গতিও। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 1,771 কোটি 77 লাখ টাকা লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল 2,422 কোটি 24 লাখ, অর্থাৎ লেনদেন কমেছে 650 কোটি 47 লাখ টাকা বা 27%। লেনদেনের সঙ্গে কমেছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল 6,90,915 কোটি টাকা। শেষ দিন তা নেমে দাঁড়ায় 6,73,974 কোটি টাকায়, অর্থাৎ 5 কার্যদিবসে বাজার মূলধন কমেছে 16,941 কোটি টাকা, যা মোট বাজারের প্রায় 2%। গত সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 383টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 17টির, কমেছে 363টির। অপরিবর্তিত রয়েছে 3টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় আনোয়ার গ্যালভানাইজিং, তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে 10.69%। দ্বিতীয় রানার অটোমোবাইলস, তৃতীয় অবস্থানে অ্যাপেক্স স্পিনিং। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 557 পয়েন্ট কমে অবস্থান করছে 13,401 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 80 কোটি 35 লাখ টাকা।
ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি, তবে সরকার ব্যয় কমানোর খরচ চিন্তা করছে। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। ফারুক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মেট্রো রেলের প্রকল্প বাতিল হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। তো এর কারণ কি বলে আপনি মনে করেন? হ্যাঁ, থ্যাংক ইউ। না, মেট্রো রেলের কোনো প্রজেক্ট এই পর্যন্ত বাতিল করা হয় নাই। দুইটা প্রজেক্টে আমরা শুধু কন্ট্রাক্টের জন্য ল্যান্ডারের কাছে কনকারেন্স চেয়েছি, যেটা বোর্ডের থেকে অ্যাপ্রুভাল হয়েছে, সেটাই কনকারেন্স চেয়েছি ল্যান্ডারের কাছ থেকে। কোনো প্রকল্প বাতিল হয় নাই এবং সরকার পুরো জিনিসটা দেখতেছে কম্প্রিহেন্সিভলি, টোটালিটি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ধরনের প্রচারণা চলছে যে মেট্রো রেলের প্রকল্প বাতিল হয়েছে, এই গুজব কেন চলছে বলে আপনি মনে করেন? এই ধরনের প্রচারণা কেন করা হচ্ছে? কেন করা হচ্ছে বলতে পারো না, হয়তো বা কারণ স্বার্থন্বেষী মহলের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। এটা কেন করা হচ্ছে এটা আমি পুরোটা জিনিসটা জানি না। এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? না, আমরা তো ওপেন করে বলেই দিছি যে আমরা শুধু যাচাই বাছাই করতেছি প্রকল্পে, প্রজেক্টের না। সেটা হলো কন্ট্রাক্টের যাচাই বাছাই করতেছি। প্রজেক্টের সম্বন্ধে পুরোটা এখনো বিজনেস অ্যাজ ইউজুয়াল আছে। আমাদের লাইনের যেমন ডিপোর কাজ চলতেছে, দুইটাই ডিপোর কাজ চলতেছে এখনো। ফারুক আহমেদ, অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে মেট্রো রেল নির্মাণেরও খরচ অনেক বেশি। কেন এই ধরনের আমাদের যে কোনো প্রকল্প করতে গেলে খরচটা বেশি হয়? বিশেষ করে মেট্রো রেলের মতন একটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও খরচ কেন বেশি হয়েছে, সেই বিষয়ে আপনার কি আসলে কোনো ধরনের ধারণা আছে? যেটা আমরা খরচ বেশি ব্যাপারে দু তিনটা জিনিস হতে পারে। যে প্রথম থেকে যারা প্রজেক্টের এস্টিমেট করেছে ওইটা হয়তো এক্স্যাক্টলি যাচাই বাছাই করে করা হয়নি। নাম্বার 2 হতে পারে যারা অংশগ্রহণ করতেছে তারা হয়তো দাম বেরিয়ে দিয়েছে। এবং একটা জিনিস উল্লেখযোগ্য যে এখানে কম্পিটিশনের এনভায়রনমেন্ট অনেকটা কম, যার জন্য হয়তো বা খরচ বাড়তেছে। তা আমরা চেষ্টা করতেছি যাতে কম্পিটিশনের এনভায়রনমেন্ট তৈরি করা যায়, সেটার ব্যাপারে যাতে আমরা আরো কম্পিটিশন আনতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের প্রাইস কমে আসবে। সামনে মেট্রো রেলের যে অংশগুলোর কাজ হবে, যে লাইনগুলোর কাজ হবে, সেই লাইনগুলোতে কি আপনি মনে করেন যে খরচ আমরা কমাতে সম্ভব হব? জি, সম্ভব হওয়ার পসিবিলিটি ভেরি হাই, বিকজ কম্পিটিশন আসলে অটোমেটিক্যালি সম্ভব, এটা সম্ভব। মেট্রো রেলের কমলাপুর অংশ পর্যন্ত অগ্রগতি কেমন? এতে ধীর গতির কারণ কি? কবে নাগাদ কমলাপুর অংশের কার্যক্রম শুরু হতে পারে? আচ্ছা, কমলাপুরের কার্যের যেটা চলছে যে সিভিল ওয়ার্কসে প্রায় 90% প্রায় শেষ হয়ে আসছে সিভিল ওয়ার্কসের। আগামী ডিসেম্বরের ভিতরে আমরা সাবস্টেন্সিয়ালি সব সিভিল ওয়ার্কস কমপ্লিট করব। বাই দিস টাইম সিস্টেম ওয়ার্কস অলরেডি আরম্ভ করেছে সিস্টেম ওয়ার্কস, এবং আমরা চেষ্টা করতেছি অ্যাজ প্রমিস বিফোর যে এটা ফোর্থ কোয়ার্টার অফ 2026-এ আমরা ট্রায়াল রান কমপ্লিট করব, ট্রায়াল অ্যান্ড টেস্ট রান কমপ্লিট করব, এবং আমরা রেভিনিউ অপারেশন চাবো 1 জানুয়ারি 2027-এ, যাতে আমরা রেভিনিউ অপারেশন আরম্ভ করতে পারি। ধীরগতি হচ্ছে না। আসলে প্রথম যে প্ল্যানটা ছিল, ইট ওয়াজ নট বিন রিয়েল টাইম বেস প্ল্যানিং। কিছুদিন আগেই মেট্রো রেলের দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তো মেট্রো রেলের নিরাপত্তায় নতুন করে কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? আমরা আগে থেকে নিয়েছিলাম। গত যে সেপ্টেম্বরে যখন আরেকটা বিয়ারিং প্যাডের একটা ইস্যু হয়েছিল, তখন থেকেই আমরা ফিজিক্যালি চেক করতেছি সমস্ত বিয়ারিংগুলি, এবং ড্রোন দিয়ে সার্ভে করা হয়েছে। ফিজিক্যালি চেক করেছি আমরা, যেমন এটা ডিফরমেশন আছে কিনা, বা কোনো মুভমেন্ট আছে কিনা, বা কোনো কম্প্রেশন আছে কিনা, অথবা কোনো ডিস্টরশন হয়েছে কিনা, এগুলি চেক করেছি। বাট এখন হওয়ার পরে আমরা ইমিডিয়েট মিটিগেশন হিসাবে আমরা এটার চারিদিকে ব্র্যাকেট বসিয়ে দিয়েছি উল্লেখযোগ্যভাবে, এবং কিছু ব্র্যাকেট আগামী ডিসেম্বরের 7 তারিখের ভিতরে আরও 10টা বসানো হবে অ্যাপ্রক্সিমেটলি। আর বিয়ারিংয়ের জন্য যেটা আমাদের যে স্পেয়ার পার্টস ছিল, আগে বিয়ারিংয়ের জন্য কোনো স্পেয়ার পার্টস রিকমেন্ডেশন কনসালটেন্ট করে নাই, বা কন্ট্রাক্ট ডকুমেন্টসে ছিল না। তা আমরা এখন ব্রিজটা ইমিডিয়েটলি বিয়ারিং আনার ব্যবস্থা করেছি, এবং এটা জানুয়ারির প্রথম সপ্তাহে পৌঁছে যাবে আমাদের এখানে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহতের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট কবে নাগাদ জানা যাবে?
তদন্ত কমিটির রিপোর্ট আগামী সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা, এবং আমরা ওটার পরেই ফলো আপ অ্যাকশনগুলি নিতে পারবো, আমরা অ্যাকশন প্ল্যানগুলি পারফেক্টলি করতে পারবো, যেটার উপরে রিকমেন্ডেশন আসবে তদন্ত কমিটির, ওটার উপরে নির্ভর করে আমরা সমস্ত রিকমেন্ডেশনগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিক্যাবল পসিবল। ফারুক আহমদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুইসেল বাজিয়ে আবারও ঢাকা বরিশাল নৌপথে চলবে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। 21 নভেম্বর পর্যটক নিয়ে চলাচল শুরু করবে শতবর্ষের এই নৌযান। কর্তৃপক্ষ বলছে ট্যুর অপারেটর গ্রুপের তত্ত্বাবধানে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। প্রথম শ্রেণীর কেবিন 6000, দ্বিতীয় শ্রেণীর 4500 আর চেয়ারের যাত্রীর ভাড়া 2000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। নদীর সঙ্গে দেশের মানুষের গভীর মিতালি। নদীকেন্দ্রিক জীবন, জীবিকা, সংস্কৃতি সবই আবহমান বাংলার অংশ। ঢাকা থেকে বরিশাল দীর্ঘ নদীপথে বুড়িগঙ্গা, মেঘনা, কীর্তনখোলার অপরূপ সৌন্দর্য উপভোগের নতুন সুযোগ নিয়ে এসেছে শতবর্ষের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদ। নৌ পর্যটন ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা প্রত্যক্ষ করতে ডে সার্ভিস হিসাবে আবারও চালু হচ্ছে স্টিমার সেবা। এটা কিন্তু আমাদের প্রকৃতি এবং নদীর সাথে যে আমাদের যোগাযোগ, এটি কিন্তু এই প্যাডেল স্টিমারের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠা করা সম্ভব। নদী, খালবিল এগুলো ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, আমাদের জীবনযাত্রার সাথে, অর্থনীতির সাথে, জীবিকার সাথে জড়িত। আপাতত ঢাকা বরিশাল রুটে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। নৌ পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি, আশা কর্তৃপক্ষের। জাহাজটি সারা পৃথিবীর মধ্যে মাত্র 4টি জাহাজের এই একটি জাহাজ। আমরা সেই ঐতিহ্যকে, আমাদের দেশের এই গর্বটাকে সবসময় সচল রেখে আমরা আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 1929 সালে স্কটল্যান্ডের উইলিয়াম ডেনি অ্যান্ড ব্রাদার্স নির্মাণ করে 235 ফিট দীর্ঘ প্যাডেল স্টিমার পিএস মাসুদ। রানী ভিক্টোরিয়া, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ সহ অনেক গুণীজন ভ্রমণ করেছেন এ নৌযানে। নৌ উপদেষ্টা জানান, অতীত ঐতিহ্য ধরে রাখা হয়েছে এই নৌযানটিতে। সরকারের বিভিন্ন সংস্থার সভাও আয়োজন করা যেতে পারে এই স্টিমারে। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাতৃক যে ঐতিহ্য, এই ঐতিহ্য গ্রাস করে ফেলেছে। একদিকে বিভিন্ন স্থাপনা, আপনারা যদি নদীর চারিদিকে দেখেন, অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা। পদ্মা সেতু চালুর পর 2022 সালের সেপ্টেম্বর এটি চলাচল বন্ধ করা হয়। এরপর ঐতিহ্যবাহী 3টি স্টিমার পিএস মাসুদ, লেপসা ও টানকে রাষ্ট্রীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে সরকার। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত, অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই প্যাডেল স্টিমার সহ পুরানো যত নৌযান আছে সবগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন পর্যটকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না কিশোরগঞ্জের প্রান্তিক কৃষকরা। কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ করার কথা থাকলেও অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এর যন্ত্রপাতি। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি যাওয়া সহ নানা অজুহাত দেখান কৃষি কর্মকর্তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দোতলার সিঁড়ির পাশের দেয়ালে লাগানো কৃষি আবহাওয়া পূর্বাভাসের বোর্ড। খুলতেই দেখা যায় এর ভেতর পাখির বাসা। ওই ভবনের ছাদেই এই বোর্ড সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌর প্যানেল থাকার কথা থাকলেও দেখা মেলেনি এর কোনোটিরই। কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড থেকে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি আগাম তথ্য নিয়মিত জানার কথা ছিল প্রান্তিক কৃষকদের। জেলার 108টি ইউনিয়নে কৃষি আবহাওয়া তথ্য বোর্ডের সবগুলোই অকেজো। এমনকি এখানকার অনেক কৃষকই জানেন না যে এমন কোনো প্রকল্প চালু রয়েছে। কোন দিন কি হবো না আমরা আবহাওয়ার সম্বন্ধে বুঝতাম, আমরা এই সম্বন্ধে কিছু জানি না। এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিসও জানাইছে না। এছাড়াও আবহাওয়া বিষয়ক তথ্য পেতে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্টারনেট সংযোগ সহ একটি করে ট্যাব সরবরাহ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি হওয়া সহ নানা অজুহাত তুলে ধরেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা। ট্যাবের সাথে যন্ত্রের যে সংযোগটা, এটাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ট্রেন্ড আপ না হওয়ার কারণে সংযোগ ঘটাইতে পারে না। রেইন গেজ মিটার অনেক আগেই প্রকল্প থেকে আসছিল, এটা ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল। তারপর এটা হঠাৎ করে একদিন চুরি হয়ে যায়। অচল আবহাওয়া তথ্য বোর্ড সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এবং সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে
উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারব। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জন্য কিশোরগঞ্জের ১০৮টি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় ৬ কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ৫ বছর আগে নির্মাণ হলেও এখনো চালু হয়নি সিরাজগঞ্জের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। জনবল সংকট সহ নানা কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে ২৩ কোটি টাকার প্রকল্প অলস পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবা এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ২২ ধরনের প্রশিক্ষণে সিরাজগঞ্জের কাজীপুরে প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। ২৩ কোটি টাকার এ প্রকল্পে ২০২১ সালে প্রশাসনিক ভবন ও হোস্টেল সহ ৪টি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ হয়। এটা যদি চালু হতো, অনেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে অনেকে ভালো সেবা দিতে পারত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পানি। এই পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকার কারণে ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী। কর্মকর্তারা বলছেন, জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। জনবল নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়া চালু আছে এবং কিছু জনবল অলরেডি এখানে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের চালু হলে যে আমাদের যত ইন সার্ভিস ট্রেনিং অর্থাৎ চাকরিকালীন যে প্রশিক্ষণগুলো এগুলো আমরা দিতে পারবো। প্রতিষ্ঠানটি চালু হলে বছরে কমপক্ষে ১০০০ নারী পুরুষ এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পরিবার কল্যাণ পরিদর্শিকারা ১৮ মাসের প্রশিক্ষণ নিয়ে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে কাজ করতে পারবেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর, সিরাজগঞ্জ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।